স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ নেতাদের। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে আগ্রহী ইইউ, জোটের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় সিপিডির জোর, রপ্তানি বাড়ানো সহ কৌশলগত বিকল্প খোঁজার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলেন সংস্কারে বেশি সময় নেওয়া যাবে না, যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট না হয়ে যায়। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি নেতারা এসব কথা বলেন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন সহ 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রতিটি বিষয়ে সংস্কার চেয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের কাছে প্রস্তাবনা চেয়েছিল কমিশনগুলো। সংস্কার প্রস্তাব জমার পরপরই শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আলোচনার শুরুতে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন ও বিএনপির প্রতিনিধিরা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বৈঠকের শুরুতে বিএনপির পক্ষে কথা বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দাবি করেন, দেশের সবচেয়ে বেশি সংস্কার হয়েছে বিএনপির শাসনামলে। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কমিশন। পরে বৈঠকের সারসংক্ষেপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্প্রেডশিটের সাথে বিস্তারিত বিষয়গুলোর অনেক জায়গায় ফারাক রয়েছে বলে অভিযোগ তার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 10:30টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রায় 1.5 দশক পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। তাই পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে এই বৈঠককে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। এর আগে বৈঠকে অংশ নিতে 3 দিনের সফরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। আমরা যুক্ত হব তার সাথে। কায়েস, বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ মাহমুদুল হাসান। এই মুহূর্তে আমরা আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং মোহাম্মদ জসিম উদ্দিন তারা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন, অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন ওই বৈঠকটির নাম। সেটি হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। তো বৈঠকটি শেষ হয়েছে লাঞ্চের মধ্য দিয়ে।
এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে ব্রিফ করা হয়নি। ব্রিফিং এর কথা রয়েছে, পররাষ্ট্র সচিব 5:30টায় ব্রিফিং করবে। তবে বিভিন্ন সূত্রে আমরা যে খবরটি পাচ্ছি এটি হচ্ছে যে আসলে অনেক আকাঙ্ক্ষিত একটি বৈঠক ছিল, কারণ আপনি জানেন যে দীর্ঘ 15 বছর পর ফরেন অফিস কনসালটেশন অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছে। তো এই বৈঠকে স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে এক ধরনের যে স্থবিরতা ছিল সম্পর্কের ক্ষেত্রে, রাজনৈতিক সম্পর্ক যে একদম বিচ্ছিন্ন ছিল সেই সম্পর্কটি কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং রাজনৈতিক সম্পর্ক কিভাবে পুনঃস্থাপিত করা যায়, দুই দেশের সরকারের মধ্যে কিভাবে যোগাযোগ বৃদ্ধি করা যায় সেই বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। এর পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা সহ অন্যান্য বিষয়গুলো আপনার এই বৈঠকে আলোচিত হয়েছে, কারণ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ থেকে চা, পাট এই সমস্ত দ্রব্যাদি পাকিস্তানে রপ্তানি করা হয়। আমরা পাকিস্তান থেকেও পাকিস্তানের পোশাক তথা কাপড় বাংলাদেশে আমদানি করা হয়। আপনি জানেন যে পাকিস্তানের পোশাক সহ অন্যান্য দ্রব্যাদি বাংলাদেশে জনপ্রিয়তা রয়েছে, সে কারণে বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও আসলে বৈঠকে গুরুত্ব পেয়েছে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক অন্যান্য ইস্যুগুলোর প্রাধান্য পেয়েছে দুই দেশের বৈঠকে। আর আপনি জানেন যে সবসময় পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের বিষয়টি অর্থাৎ 1971 সালে পাকিস্তানের যে ভূমিকা ছিল, তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই বিষয়টি সবসময় কিন্তু আলোচনায় স্থান পায়। আপনাকে ধন্যবাদ। সেই বিষয় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেলজিয়াম সফর নিশ্চিতেও কাজ করছে 27 দেশের এই জোট। So we're talking about how we can support the reform process, what is required to support Bangladesh's political transition, leading to democratic elections, and when we can foresee a possible visit by the Chief Advisor to the European Union, because what we are interested in is illustrating how strong our relationship is and how much of a reliable and dependable partner the European Union is for your country. এবার ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় এসেছে বাংলাদেশ সহ 7 দেশের নাম। তালিকায় অন্তর্ভুক্ত এসব দেশের নাগরিকদের ইউরোপের দেশগুলোতে আশ্রয় লাভের পদ্ধতি আরও কঠিন করে দেওয়া হয়েছে। এরই মধ্যে যারা ইউরোপে আশ্রয় পেয়েছেন তাদের দ্রুত নিজ দেশে পাঠানোর কাজ জোরদারের লক্ষ্যে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদনের যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করার সুযোগ পাবে ইউর সদস্য দেশগুলো। বুধবার প্রকাশিত তালিকাটি বর্ধিত ও যাচাই বাছাই করা হতে পারে বলে জানিয়েছেন অভিবাসন বিষয়ক কমিশন। কয়েকটি দেশের নির্বাচনে উগ্র ডানপন্থীরা উত্থানে বেআইনিভাবে দেশগুলোতে প্রবেশকারীদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে ইইউ এর ওপর। বিষয়টি দ্রুত সমাধান করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অবশ্য ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্য দেশগুলো অনুমোদন দিলে তবেই কার্যকর হবে তালিকাটি। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দিতে হবে বলে মনে করেন সিপিডির ফেলো মুস্তাফিজুর রহমান। বাংলাদেশকে নতুন বাজারে রপ্তানি বাড়ানো সহ কৌশলগত বিকল্প খোঁজার তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ট্রাম্প পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশ প্রভাব এবং প্রতিক্রিয়া সংলাপে এসব কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেই দুষ্টু চক্রের মধ্যে ফেলবে। এটি শুধু ব্যবসা বাণিজ্য নয়, শ্রমিকদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে। 90 দিন পর যুক্তরাষ্ট্র কি করবে এটি কারো ধারণা নেই, তাই বিপদে পড়ার আগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় অভিযোগ জানিয়ে বক্তারা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে অকার্যকর করে রেখেছে যুক্তরাষ্ট্র। আলোচনায় পোশাক খাতের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সমস্যা মোকাবিলায় সরকারের যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা বলেন, মার্কিন অনেক ক্রেতা পোশাকের দাম কমানোর চাপ দিচ্ছে, অনেকেই ক্রয়াদেশ স্থগিত করেছে। এতে ছোট মাঝারি শিল্পগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো মোছা যাবে না এবং কোনো কিছু আরোপিত করা হবে না। ভোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, 5 আগস্টের পর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে। উপদেষ্টা আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছে,
তা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে উপদেষ্টা ফারুকী আজম ৭১-এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ২ বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে আদালতে হাজির করা হয় মডেল মেঘনা আলমকে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। একই মামলায় তার সহযোগী দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারীদের দিয়ে ফাঁদে ফেলে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করা হয়। প্রশাসনের আশ্বাসে প্রায় ২.৫ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার এলাকার HDF অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা সকাল 9:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায়, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র্যাব, শিল্প পুলিশ কাজ করে। পরে সেনাবাহিনীর টহল টিম শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সমাধানে তারা কোনো উদ্যোগ না নেয় শ্রমিকরা আন্দোলন করছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ নেতাদের। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে আগ্রহী ইইউ, জোটের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় সিপিডির জোর, রপ্তানি বাড়ানো সহ কৌশলগত বিকল্প খোঁজার তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।